প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের পরীক্ষার পর আজকে আমরা ক্লাসে একত্রিত হয়েছি। আজকে আমরা ২য় শ্রেণী পরীক্ষার সিলেবাস শুরু করব। আপনারা পরীক্ষা দিলেন, অনেক ব্যস্ত সময় পার করলেন এবং শীতকালীন অবকাশ আ চলে গেল। এরপরে আমরা নতুন বছরের ১ম ক্লাস আজকে করব। আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করি যে নতুন বছর আমাদের জীবনে নতুন নতুন সম্ভাবনার উন্মোচন করবে। যে করোনা মহামারীর সংক্রমণ দ্বারা আমরা সবাই এফেক্টেড হয়েছি এবং হচ্ছি, এই থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং খুব শীঘ্রই আমরা আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে পাবো। তো আমি জানি যে অনেকেই পরীক্ষা দিতে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। আ এই সমস্যা সত্ত্বেও আমরা চেষ্টা করে গেছি পরীক্ষাগুলো চালিয়ে নিয়ে যেতে। না হলে নতুবা এই অনলাইন মাধ্যম সাহায্য ছাড়া আমাদের পক্ষে শিক্ষা কার্যক্রম চলমান রাখা কিন্তু খুব কঠিন হয়ে যেত। তো সর্বোপরি আমরা চেষ্টা করে যাব এবং ২য় শ্রেণী পরীক্ষায় আমাদের সিলেবাস হচ্ছে আ ৩য় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি এবং ৮ম অধ্যায় পরিসংখ্যান পরিচিতি। আপনাদের মনে হতে পারে যে কেন আমরা প্রথমেই বা এত তাড়াতাড়ি শেষের অধ্যায় অর্থাৎ ৮ম অধ্যায় নিয়ে পড়ব। এর কারণ হচ্ছে ৮ম অধ্যায়ে আমরা পরিসংখ্যান পরিচিতি নিয়ে পড়ব এবং এখানে পরিসংখ্যানের কিছু অঙ্ক সম্পর্কে আমরা চর্চা করব, ধারণা লাভ করব। যেহেতু এটি গাণিতিক বিষয় এবং এখানে নাম্বার খুব সহজেই উত্তোলন করা যায়, এজন্য আমরা বেশি সময় চর্চা করার জন্য আগে থেকেই এই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করার জন্য ৮ম অধ্যায় এখন শুরু করব। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের ধারণা লাভ করব এবং পরিসংখ্যান মনোবিজ্ঞানে কেন প্রয়োজন সে সম্পর্কে ধারণা লাভ করব। এছাড়া পরিসংখ্যানের কিছু বেসিক বিষয়, যেমন একটি হচ্ছে উপাত্ত, এটির সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। তো আমাদের বর্তমান অধ্যায়ের যে শিখন ফল আছে, আমি একটি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করি। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আমি আপনাদের সাথে আছি আপনাদের শিক্ষক নাজমুন নাহার মুনমুন, প্রভাষক মনোবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। আজকের শিখন ফল এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে, বুঝতে এবং করতে পারবে তার কিছু অংশ হচ্ছে মনোবিজ্ঞানের পরিসংখ্যানের ধারণা অর্জন করবে, এর প্রকৃতি এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, উপাত্ত ও এর শ্রেণীবিভাগ জানার মাধ্যমে একপ্রস্থ উপাত্ত বিশ্লেষণে উপযুক্ত পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করতে পারবে, পৌনঃপুন্য বণ্টনকে জানার মাধ্যমে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে পারবে, মনোবিজ্ঞান পরিসংখ্যান ব্যবহার এবং এর প্রয়োগে উৎসাহী হবে, কেন্দ্রীয় প্রবণতার ধারণা বর্ণনা করতে পারবে এবং পরিমাপ সমূহ প্রয়োগ করতে পারবে। গড়, মধ্যক, প্রচুরক এর যথাযথ ব্যবহার এবং প্রয়োগে সক্ষম হবে। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পরিসংখ্যানের সংজ্ঞা সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। আপনারা কেউ কেউ পরিসংখ্যান সম্পর্কে ধারণা পূর্বেই আছে, তারপরও আমরা আজকে শুরু থেকেই ধারণা অর্জন করার চেষ্টা করব। পরিসংখ্যান হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স শব্দটি স্ট্যাটিস্টা বা স্ট্যাটাস শব্দটি থেকে এসেছে। স্ট্যাটিস্টা হচ্ছে একটি ইতালীয় শব্দ এবং স্ট্যাটাস শব্দটি ল্যাটিন শব্দ।
তো আমরা এই স্ট্যাটিসটা প্রথমে স্ট্যাটিস্টিক শব্দটি রাষ্ট্রীয় পরিচালনার কাজে রাষ্ট্রীয় ক্রিয়াকলাপ বোঝাতে ব্যবহৃত হতো। পরবর্তীকালে এটি আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে। পরিসংখ্যান বলতে আমরা এমন এক তথ্য গাণিতিক বিশ্বকে বা বিজ্ঞানকে বুঝে থাকি যেখানে বিরাট জনসমষ্টি বা বস্তুর সমষ্টি সম্বন্ধে সংখ্যার দ্বারা নির্দেশযোগ্য কতগুলি তথ্য বা ঘটনার সংগ্রহ, সমাকলন এবং শ্রেণীকরণের কাজে নিযুক্ত থাকে এবং তার সাহায্যে সংখ্যায় প্রকাশযোগ্য নতুন উপাত্তের উপর আলোকপাত করে। পরিসংখ্যানের প্রধান কাজ হলো সংখ্যাগতভাবে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ ঘটনা বা তথ্য সংগ্রহ করে সেগুলোকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। পরিসংখ্যানের বেশ কয়েকটি সংজ্ঞা দিতে গিয়ে বিশিষ্ট বিজ্ঞানীরা বলেছেন, যেমন ডক্টর এ.এল. বাউলি বলেন যে পরিসংখ্যান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত যে কোনো অনুসন্ধানের তথ্যের সংখ্যাসূচক বিবৃতি। অর্থাৎ পরিসংখ্যানে যেই সব তথ্যগুলো ব্যবহৃত হয় তারা পরস্পর সম্পর্কযুক্ত এবং এই সম্পর্কযুক্ত তথ্যগুলোকে সংখ্যা ভিত্তিকভাবে প্রকাশ করাই হচ্ছে পরিসংখ্যানের কাজ। যখনই সংখ্যাভিত্তিকভাবে প্রকাশ করা যায় তখনই কিন্তু এইগুলো অর্থগুলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেক সহজবোধ্য হয় এবং এখান থেকে একটি বিজ্ঞানসম্মত ধারণা গঠন করা বা প্রমাণ করা একে অনেক বেশি সহজ হয়ে যায়। এছাড়া আমরা যদি দেখি যে জন সি রাজ নামে একজন মনোবিজ্ঞানী, তিনি পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন, পরিসংখ্যান হলো সেই সংখ্যাবাচক প্রক্রিয়া যা ঘটনার পরিমাপ করে এবং ফলাফল তুলনা করে। বিভিন্ন ঘটনা যেগুলো সংখ্যার মাধ্যমে পরিসংখ্যানে রূপান্তরিত করা হয় এবং এদের মধ্যে তুলনা করতে, ফলাফল বিশ্লেষণ করতে পরিসংখ্যান ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে পরিসংখ্যানের মূল বিষয়টি হচ্ছে যে সামগ্রিক চতুর্দিকের তথ্য বিশ্বের যে কোনো তথ্যকে গাণিতিক বা সংখ্যায় রূপান্তর করার কাজটি পরিসংখ্যান করে থাকে এবং সেই তথ্যগুলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য হতে হবে। এখন আমরা আলোচনা করব যে পরিসংখ্যানের মনোবিজ্ঞানে কি প্রয়োজনীয়তা রয়েছে। মনোবিজ্ঞানে পরিসংখ্যান পাঠের অনেকগুলো প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমেই যদি আমি বলি যে মনোবিজ্ঞান হচ্ছে মানসিক প্রক্রিয়ার এবং আচরণের বিজ্ঞানসম্মত অনুধ্যান বা স্টাডি বা সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার এন্ড মেন্টাল প্রসেস। এখন এই যে বিহেভিয়ার বা আচরণ এবং মেন্টাল প্রসেস বা মানসিক ক্রিয়া, একে কিন্তু আমরা আমাদের বডি বা বায়োলজি বা ফিজিওলজি বা শারীরবিদ্যা এর মতো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে বা পরিমাপ করতে বা অনুসন্ধান করতে পারি না। সেক্ষেত্রে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই একটি ভিত্তির প্রয়োজন হয়, যে ভিত্তি দ্বারা একে পরিমাপ করা যাবে, একে পরস্পর সম্পর্কযুক্ত এটি বোঝা যাবে এবং এখান থেকে যে ফলাফল আসবে সেখান থেকে কনক্লুশনে বা একটি সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে। তো এই জন্য মনোবিজ্ঞান যেই একটি জ্ঞানের আশ্রয় নেয় সেটি হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের মাধ্যমে মনোবিজ্ঞানের যেই বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলোকে আহরণ করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এর মাধ্যমে মনোবিজ্ঞানের গবেষণা অনেক বেশি ত্বরান্বিত হয়। তো মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বা জ্ঞান এর এরিয়া হচ্ছে পরিসংখ্যান। সহজ কথায় এটি আমরা পরিসংখ্যান
পাঠের প্রয়োজনীয়তা মনোবিজ্ঞানে এটি বুঝলাম। এবার আমরা বইয়ে থেকে যেই বিষয়গুলো মনোবিজ্ঞানে পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তা হিসেবে তুলে দেয়া আছে সেগুলো একটি একটি করে বিশ্লেষণ করব। প্রথমেই আমরা যদি দেখি যে পরিসংখ্যান পদ্ধতি গবেষণার নিমিত্ত সংগৃহীত তথ্যের বিজ্ঞানসম্মত বর্ণনা এবং উপস্থাপনা, সংগৃহীত উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ এবং পূর্ববলনে সাহায্য করে থাকে। ওয়াকার এবং লেভ পরিসংখ্যানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে পরিসংখ্যান পদ্ধতি হলো এমন একটি উপায় যার দ্বারা জীবনের সাধারণ নিয়মগুলোকে আবিষ্কার করা সম্ভব হয়। আধুনিক কালে পরিসংখ্যানের গুরুত্ব জীবনের প্রতি ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। যদি আমরা বলি যে একটি এলাকার জন্মহার এবং মৃত্যুহার, তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারবো একটি নির্দিষ্ট সময়ে একটি এলাকায় কতজন জন্মগ্রহণ করেছে এবং কতজন মৃত্যুবরণ করেছে সেই সংখ্যা। পরিসংখ্যান এই বিষয়গুলোকে নিয়ে আহ একত্রিত করে খুব সহজেই উপস্থাপন করতে পারে যে প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যক্তি তার কি তথ্য দরকার, কত দ্রুততর সময়ে এবং কত গোছানো ভাবে সেটি উপস্থাপন করা যায়। পরিসংখ্যানের প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে এখানে একটি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতির পরিপূরক হিসেবে পরিসংখ্যানকে ব্যবহার করা যায়। পরীক্ষণ পদ্ধতি কি তাহলে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। পরীক্ষণ পদ্ধতি হচ্ছে বিজ্ঞানসম্মত গবেষণার পদ্ধতি। বিজ্ঞান হতে গেলে কিছু বিষয় অপরিহার্য। প্রথম অধ্যায়ে আপনারা এ সম্পর্কে কিছু ধারণা অর্জন করেছেন যে বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি। বিজ্ঞান কয়েকটি ধাপের মাধ্যমে আহ স্বীকৃতি দেয়। এই ধাপগুলো অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। তো এই যে পরীক্ষণ পদ্ধতি যে কোনো জ্ঞানের এরিয়াকে সে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দানের একটি পদ্ধতি। একইভাবে এই পরিসংখ্যান পদ্ধতিও কাজ করে থাকে, সেও কিন্তু স্বীকৃতি দান করতে পারে যে বিজ্ঞানসম্মত কিনা, বিজ্ঞান একটি জ্ঞানের এরিয়া বিজ্ঞান হবে কিনা সেটি কিন্তু তার স্বীকৃতি দানের ক্ষমতা রয়েছে। পরিসংখ্যান দ্বিতীয়ত যে কাজটি করতে পারে সেটি হচ্ছে যে সুনির্দিষ্টভাবে বর্ণনা করতে পারে এবং নিখুঁতভাবে বর্ণনা করতে পারে। ঘটনার বর্ণনা দেয়া এটি সাধারণ কথায়ও দেয়া যায়, আবার খুব লজিক্যাল ভাবে বা বিজ্ঞানসম্মত ভাবেও দেয়া সম্ভব হয়। বিজ্ঞানসম্মত ভাবে আমরা যখন কোনো কথা বলবো তখন আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সেটি বলতে হবে এবং এর গ্রহণযোগ্যতাও থাকতে হবে। পরিসংখ্যানের কাজগুলো খুব সহজেই করে দিতে পারে। যেমন ইতিপূর্বে আমরা একটি এক্সাম্পল দেখেছিলাম যে জন্মহার এবং মৃত্যুহার, এই কথাগুলোর মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় ব্যক্তি কিভাবে ব্যক্তির নির্দিষ্ট সময়ে ব্যক্তির জন্ম একটি এলাকায় কতজন জন্মগ্রহণ করলো এবং মৃত্যুবরণ করলো সেই হার। এখন আমরা দেখি যে পরিসংখ্যান আরেকটি প্রয়োজনীয়তা হচ্ছে এটি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক অনুধ্যান, অর্থাৎ নৈর্ব্যক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক অনুধ্যান। মনোবিজ্ঞানের প্রাথমিক পর্যায়ে অনুধ্যানে যে নীতি প্রয়োগ করা হতো তা ছিল অনেকটা ব্যক্তি দোষে দুষ্ট এবং অনুমান নির্ভর। এখন
এই অনুমান নির্ভরতা থেকে বের হয়ে আসতে পরিসংখ্যানিক পদ্ধতিগুলো অনেক সাহায্য করেছে মনোবিজ্ঞানকে। আবার এই যে ব্যক্তিনিষ্ঠ না হয়ে বস্তুনিষ্ঠভাবে এটি কাজ করতে পারে, এজন্য একে নৈর্ব্যক্তিক বলা হচ্ছে। এরপর পরীক্ষালব্ধ তথ্যের সংক্ষিপ্তকরণের জন্য পরিসংখ্যান কাজ করে থাকে। মনোবিজ্ঞানে অনেক ধরনের পরীক্ষণ করা হয়ে থাকে আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কিত। বুদ্ধি অভিক্ষা করা হয়ে থাকে, তারপর ব্যক্তিত্ব অভিক্ষা করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের পরীক্ষণ কার্য করা হয়ে থাকে, আচরণকে দেখা হয়ে থাকে গবেষণাগারে, চল নির্ধারণ করে বিভিন্ন ধরনের চলের মধ্যে সম্পর্ক দেখা হয়ে থাকে। তো এই যে কাজগুলো মনোবিজ্ঞান করে থাকে, এই কাজগুলোকে উপস্থাপন করার জন্য পরিসংখ্যানিক পদ্ধতি দরকার। এই বিশাল তথ্যরাজিকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারে এই পরিসংখ্যানিক মাধ্যমে মনোবিজ্ঞান, এবং এখান থেকে বিশ্লেষণের মাধ্যমে পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করে অর্থপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। সাধারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞানে পরিসংখ্যানের প্রয়োজন হয়। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যসমূহ সংক্ষিপ্ত এবং সুবিন্যস্ত করার জন্য পর তা থেকে যে একটি সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে যায়। পরিসংখ্যানের সাহায্যে তথ্যসমূহ সংক্ষিপ্ত এবং সুবিন্যস্ত করা হলে তা থেকে গবেষক সহজেই সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যেমন একটি শ্রেণীতে আমি যদি যেই ১০০ জন ছাত্র আছে, প্রত্যেকজন ছাত্রকে বলি, মনোবিজ্ঞানের ১০০ জন ছাত্র একটি শ্রেণীতে আছে, তাদের প্রত্যেককে আমি বললাম যে প্রত্যেকে আরো ১০০ জন ব্যক্তি খুঁজে নিয়ে আসবেন এবং তাদেরকে নিয়ে বসে তাদের তাৎক্ষণিক স্মৃতির প্রসর নির্ণয় করবেন। এটি একটি পরীক্ষা মনোবিজ্ঞানের। এখন এই ১০০ জন ছাত্র ও তাদের প্রত্যেকের পরীক্ষণ পাত্র, অর্থাৎ যে ১০০ জনকে তারা নিয়ে এসেছে, প্রতি একজন একজন করে নিয়ে এসেছে, তাদের তাৎক্ষণিক স্মৃতির প্রসরটা নির্ধারিত পদ্ধতিতে নির্ণয় করলো। এখন আমি যদি দেখতে চাই যে এই ১০০ জন ছাত্র যে ফলাফলটা নির্ণয় করলো, এই ফলাফলগুলো সবার একই কিনা পার্থক্য হয়েছে, আসলে আমি সবার সিদ্ধান্ত থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হতে চাই, তাহলে কিন্তু পরিসংখ্যানিক পদ্ধতি আমাকে অনেক সাহায্য করবে। আমি খুব দ্রুততার সাথে এই ১০০ জনের ফলাফল থেকে কমন কি সিদ্ধান্ত পাওয়া গেছে সেগুলোকে খুঁজে বের করতে পারবো। আরেকটি প্রয়োজনীয়তা হচ্ছে যে উপাদান বিশ্লেষণ। উপাদানকে বিশ্লেষণ করার জন্য মনোবিজ্ঞানের গবেষণায় আ মনোবিজ্ঞানে গবেষণার প্রয়োজন হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা মনোবিজ্ঞানে উপাদান বিশ্লেষণ করা। কোনো ঘটনায় যে প্রশ্নপত্র বা পদ বা আইটেম ব্যবহার করা হয়, তা কতটুকু বাস্তবসম্মত এবং উপযোগী তা উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হয়। আর এই উপাদান বিশ্লেষণে পরিসংখ্যানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিসংখ্যানের সাহায্যে উপাদানগুলোকে বিশ্লেষণ করলে গবেষণার ফলাফল নিখুঁত হয়ে থাকে। পরিকল্পনা গ্রহণের জন্য পরিসংখ্যানের প্রয়োজন হয়। বিভিন্ন ঘটনার কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরিসংখ্যান প্রয়োজন হয়। যেমন আপনারা দেখে থাকবেন, আমি যদি আ বিভিন্ন আচরণ ও মানসিক প্রক্রিয়া, আ বিভিন্ন ঘটনা আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই যে কোন ঘটনা কোনভাবে প্রভাবিত করে, এটির সাথে যদি আমরা সম্পর্ক খুঁজি, তাহলে কার্যকারণ সম্পর্ক খুঁজি, তাহলে পরিসংখ্যান আমাদেরকে সাহায্য করতে পারবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমানের জন্য পরিসংখ্যান সাহায্য করে থাকে। আমরা বর্তমানে যে ফলাফল পাচ্ছি, এখান থেকে আমরা ভবিষ্যৎ সম্পর্কে কি বলতে পারি, সেটা পরিসংখ্যানে পদ্ধতিতে প্রয়োগ করে খুব সহজেই বোঝা সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনোবিজ্ঞানে পরিসংখ্যানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইজন্য আমাদের আর কোনো দ্বিধা রাখা যাবে না যে পরিসংখ্যান আমি করব কি করব না। অবশ্যই মনোবিজ্ঞান পড়তে গেলে, মনোবিজ্ঞানী হতে গেলে পরিসংখ্যানের দখল রাখতেই হবে। কেননা উচ্চতর শিক্ষায় গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আ এটি শুধু পরিসংখ্যান মনোবিজ্ঞানই না,
আরো বহু ক্ষেত্রে বহুল ব্যবহৃত এবং এই কারণে এখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে পরিসংখ্যান পদ্ধতি কিন্তু পরীক্ষণ পদ্ধতির পরিপূরক হিসেবে ব্যবহার করা যায়। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা পরিসংখ্যান সম্পর্কিত কতিপয় ধারণা নিয়ে একটু আলোচনা করব, যার মধ্যে রয়েছে সাফল্যাঙ্ক, সারি, অবিচ্ছিন্ন সারি, বিচ্ছিন্ন সারি ইত্যাদি। সাফল্যাঙ্ক বলতে আমরা যখন বস্তু, ঘটনা বা ব্যক্তির কোনো বৈশিষ্ট্য পরিমাপ করি, তখন আমরা সেই ফলাফলকে সাধারণত একটি সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। এই সংখ্যাটিকে আমরা ওই বস্তু, ঘটনা বা ব্যক্তির সাফল্যাঙ্ক বলে থাকি। যেমন কোনো পরীক্ষার সাফল্যাঙ্ক কোনো পরীক্ষার সাফল্যাঙ্ক আহ প্রকাশ করা হয় ৬০, ৭০, ৮০, ৯০ ইত্যাদি সংখ্যা দ্বারা। আবার ওজনের ক্ষেত্রে সাফল্যাঙ্ক প্রকাশ করা হয় গ্রাম, কিলোগ্রাম আহ ইত্যাদি, যেমন ২০ গ্রাম, ৩০ গ্রাম, ৪০ গ্রাম। এগুলো হচ্ছে তাহলে সাফল্যাঙ্কের উদাহরণ। সারি কাকে বলা হয়? পরিসংখ্যানে বিভিন্ন সময়ে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কতগুলি সাফল্যাঙ্ককে যদি সুনির্দিষ্ট অনুক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে আমরা একটা সারি বা সিরিজ পাই। যেমন ১, ২, ৩, ৪, ৫ এটা একটা সিরিজ বা সারি। আবার যদি আমরা বলি যে ৫, ১০, ১৫, ২০ এভাবে যদি আমরা সাজিয়ে যাই, তাহলেও এটা একটা সিরিজ বা সারি হিসেবে পরিগণিত হবে। অবিচ্ছিন্ন সারি বলতে যেখানে আহ সমান দূরত্ব বিশিষ্ট বিরাম নাই, সেটাকে আমরা অবিচ্ছিন্ন সারি বলতে পারি। যেমন অবিচ্ছিন্ন সারির ক্ষেত্রে ১ টাকা, ২ টাকা, ৩ টাকা, ৪ টাকা, এই সারির ক্ষেত্রে আমরা ১ টাকা ও ২ টাকার মধ্যে অনেকগুলি ক্ষুদ্রতম অংশের কল্পনা করতে পারি। যেমন ১ টাকা ১০ পয়সা হইতে পারে, ১ টাকা ২০ পয়সা হতে পারে, ১ টাকা ৩০ পয়সা হতে পারে। তাহলে আমরা দেখতে পাই যে ৳১ এবং পরে ৳২ বা ৳৩ এগুলোকে আমরা কিন্তু আ অবিচ্ছিন্ন সারি হিসেবে কল্পনা করব। বুদ্ধি, কৃতিত্ব, সাফল্য, শক্তি, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে অবিচ্ছিন্ন সারি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব উপাত্ত নিয়ে। উপাত্ত কি? উপাত্ত গবেষণা বা অনুসন্ধান কার্যক্রমের উদ্দেশ্য হলো উপাত্ত বা তথ্য বা ডাটা সংগ্রহ করা। যেকোনো বিষয় বা সমস্যা সম্পর্কে গবেষণা করতে হলে ওই বিষয় সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। এই যে ধারণাগুলো সংখ্যাত্মকভাবে যদি প্রকাশ করা হয়, তখন তাকে উপাত্ত বলে। যেমন মনোবিজ্ঞানের গবেষণায় আমার জানা দরকার যে একটি ক্লাসের ছাত্রদের আহ স্মৃতির বা বুদ্ধিমত্তা সম্পর্কে জানা দরকার। ছাত্রদের আইকিউ লেভেল সম্পর্কে জানা দরকার। এখন সেক্ষেত্রে আমরা এই ক্লাসের ছাত্রদের একটি পরীক্ষা নিব এবং সেই পরীক্ষার কত নাম্বার পেয়েছে সেটি দ্বারা তার বুদ্ধিমত্তাকে চিহ্নিত করব। এখন এই তথ্যগুলো যদি আমি একত্রিত করি, তাহলে কিন্তু আমার কি হবে? একটি উপাত্ত উম হিসেবে আমরা এটি উপাত্ত পাবো। এই সম্পর্কিত উপাত্ত আমরা পাবো। কোনো গবেষণা বা অনুসন্ধানের উদ্দেশ্যে অনুসন্ধান ক্ষেত্র থেকে অনুসন্ধান কার্যে ব্যবহৃত কোনো বৈশিষ্ট্যের সংখ্যাত্মক প্রকাশকে উপাত্ত বা তথ্য বলে। উপাত্তকে অবশ্যই কিন্তু সংখ্যাবাচক হতে হবে। যদি আমরা দেখি যে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক
সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সর্বোচ্চ স্থান অধিকারী 10 জন ছাত্রছাত্রী মনোবিজ্ঞান প্রথম পত্রে যে নাম্বার পেয়েছে সেগুলো যদি এমন হয় যে ৮৬, ৮২, ৮৫, ৮৭, ৮০, ৮৯ ৮৩ এরকম যদি হয়, এখানে তাদের প্রাপ্ত নম্বরের সংখ্যাসূচক প্রকাশটাই হবে হচ্ছে উপাত্ত। উপাত্ত হতে পারে, উপাত্তকে আমরা যদি ভাগ করি তাহলে কয়েকভাবে উপাত্তকে ভাগ করা যায়, শ্রেণীবিভাগ করা যায়। আমরা প্রথমেই যদি দেখি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে উপাত্তকে কিভাবে ভাগ করা যায়, তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে উপাত্তকে ভাগ করা যায় দুই ভাবে। একটি হচ্ছে গুণবাচক বৈশিষ্ট্য উপাত্ত এবং আরেকটা হচ্ছে পরিমাণবাচক উপাত্ত। গুণবাচক উপাত্ত বা কোয়ালিটেটিভ ডাটা কি? যখন যেসব উপাত্ত সব উপাত্তের বৈশিষ্ট্য সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় না, গুণগত মান দ্বারা প্রকাশ করা হয়, তাকে বলা হয় গুণবাচক উপাত্ত। যেমন আমার গায়ের রং কি বা অমুকের গায়ের রং কি, সেটা কিন্তু আমরা কখনোই সংখ্যা দ্বারা উত্তর দিতে পারবো না। এটার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে সাদা, কালো, গ্রে বা বাদামি, আহ লাল, যেটা বলা যায়, কিন্তু কখনোই কিন্তু সংখ্যা দিয়ে এটার উত্তর দেয়া যাবে না। আবার যদি আমরা চোখের রং সম্পর্কে প্রশ্ন করি বা মেধা বা কর্মদক্ষতা, গুণ, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন করি, তাহলে কিন্তু আমাকে এখানে পরিমাণ প্রকাশ করে বা সংখ্যায় প্রকাশ করা সম্ভব হবে না, উত্তরগুলো আমাকে গুণবাচক উত্তর হবে। পরিমাণবাচক উপাত্ত হচ্ছে যেগুলো উপাত্ত সংখ্যায় প্রকাশযোগ্য, যেমন শিক্ষার হার, জন্মহার, লোক সংখ্যা, আয়, পরীক্ষার প্রাপ্ত নাম্বার, বয়স ইত্যাদি। এখন আমরা দেখব যে উপাত্তকে আরেক ভাবে শ্রেণীবিভাগ করা যায়, সেটা হচ্ছে উৎসের ভিত্তিতে। উপাত্ত উৎসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাথমিক বা মুখ্য উপাত্ত এবং আরেকটি হচ্ছে মাধ্যমিক বা গৌণ উপাত্ত। প্রাথমিক উপাত্ত বলতে যখন সরাসরি তথ্য বিশ্ব হতে তথ্য সংগৃহীত হয় তখন তাকে প্রাথমিক উপাত্ত বলে। যেমন আমি ১০০ জন ব্যক্তির উপরে একটি গবেষণা করব, সরাসরি ১০০ জন ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়েই আমি গবেষণাটা করছি, উপাত্তগুলোকে বিশ্লেষণ করে করছি, তাহলে এটি হচ্ছে আমার প্রাথমিক উপাত্ত। এটি খুবই নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য। প্রাথমিক উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবার সংগৃহীত তথ্য থেকেই যখন গবেষণা করছি সেটি কিন্তু প্রাথমিক উপাত্ত। কিন্তু মাধ্যমিক উপাত্ত হচ্ছে যেমন আরেকজন ব্যক্তি যখন তথ্য সংগ্রহ করে রেখেছে, যেমন কোনো হাসপাতালের মানসিক রোগের পরিমাণ, কোন ধরনের মানসিক রোগ কত সংখ্যায় আছে, সেটি নিয়ে আমরা হাসপাতালে গেলে তথ্য পাবো। সেই তথ্যগুলো নিয়ে আমি যখন পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করব, কাজ করব, তখন সেটা হচ্ছে গৌণ উপাত্ত। কারণ হাসপাতালে রোগীদের সংখ্যা কিন্তু আমি সরাসরি সংগ্রহ করিনি, আরেক দল সংগ্রহ করে রেখেছে এবং তাদের কাছ থেকে আমি নিয়ে ব্যবহার করছি, তাহলে এটি কিন্তু মাধ্যমিক বা গৌণ উপাত্ত বা সেকেন্ডারি ডাটা। এখন উপাত্তকে আরেকভাবে অর্থাৎ বিন্যাসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত এবং অন্যটি হচ্ছে বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ উপাত্ত। অবিন্যস্ত বা অশ্রেণীবদ্ধ বা আনগ্রুপ ডাটা কি? এটি হচ্ছে যখন উপাত্তগুলো এলোমেলো ভাবে থাকে অর্থাৎ শ্রেণীবদ্ধ থাকে না, তখন তাকে অবিন্যস্ত বা অশ্রেণীবদ্ধ উপাত্ত বলে। যেমন ২, ৫, ১৫, ৭ ইত্যাদি, এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। প্রাথমিক অবস্থায় যে তথ্য বা উপাত্ত পাওয়া যায় সেগুলো কিন্তু এই অবিন্যস্ত অবস্থায় থাকে। আর বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ উপাত্ত হচ্ছে যখন উপাত্তগুলো গুছানো থাকে, অর্থাৎ মাধ্যমিক তথ্য উপাত্তগুলো কিন্তু বিন্যস্ত উপাত্ত। যেমন প্রথমে শ্রেণী গঠন করে প্রতিটি শ্রেণীতে কতগুলো সাফল্যাঙ্ক রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করে দেখিয়ে দিলাম আমার মোট সাফল্যাঙ্ক সংখ্যা কত, সেটি আসলে বিন্যস্ত উপাত্ত। তাহলে
আজকের ক্লাসে আমরা উপাত্তের ধরন সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা পৌনঃপুন বণ্টন সম্পর্কে ধারণা অর্জন করব। আজকের ক্লাসে আশা করি আপনারা আমার পড়ানো থেকে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।